শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করবে প্রসিকিউশন। খোলা আকাশের নিচে পাঠদান চলে নেত্রকোনার এক স্কুলে। নারায়ণগঞ্জের চাষাড়া পঞ্চবটি বেসিক সড়কের বেহাল দশা, ভোগান্তিতে এলাকাবাসী। এবং কুষ্টিয়ার দৌলতপুরের শারীরিক প্রতিবন্ধকতা জয়ী 4 কৃষক। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। দণ্ডিত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করবে প্রসিকিউশন। প্রসিকিউটর এম.এইচ. তামিম জানান, শেখ হাসিনা চাইলে 30 দিনের মধ্যে আত্মসমর্পণ করে আপিল করতে পারবেন, রায়ও চ্যালেঞ্জ করতে পারবেন। এদিকে প্রসিকিউশন জানিয়েছে, শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে তারা আপিল করবেন। যে দুজন আসামি পলাতক আছে তাদের বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানার কপি সহ রেড নোটিশ জারির আবেদন করা আছে আমাদের আগেই। সেটাকে এখন মডিফাই করে গ্রেফতারি পরোয়ানার বদলে একটা কনভিকশন ওয়ারেন্ট, এই কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা মূলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিশ জারির জন্য আবেদন করব থ্রু ফরেন মিনিস্ট্রি। এটা আমরা করব এবং এটার কাজ অলরেডি আমরা শুরু করেছি। প্রসিকিউশন চিফ প্রসিকিউটর কার্যালয়ের পক্ষ থেকে এটা ফরেন মিনিস্ট্রিকে পাঠানো হবে, ফরেন মিনিস্ট্রির মাধ্যমে এটা ইন্টারপোলে যাবে। স্কুল মেরামত না হয় খোলা আকাশের নিচে ক্লাস করছে 120 জন শিশু। নেত্রকোনার বারহাটে উপজেলার সুসংধবাহালা গ্রামে 1994 সালে বেসরকারিভাবে গড়ে ওঠে প্রাথমিক বিদ্যালয়টি। এরপর বেশ কয়েকবার ঝড়ের কবলে পড়ে লণ্ডভণ্ড হয়ে যায়। কেবল রাজনৈতিক কারণে সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয় বলে দাবি স্কুল প্রতিষ্ঠাতার। রাশেদুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত আসাদ ভূঁইয়ার প্রতিবেদনে। দেখে মনে হবে পরিত্যক্ত একটি বাড়ি, তবে যার যাই মনে হোক না কেন, এটি একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে প্রায় শতাধিক কোমলমতি শিশু শিক্ষার আলোয় নিজেকে আলোকিত করতে ছুটে আসেন। জল পড়ে, পাতা নড়ে, ঝর্ণার পানি অনেক সুন্দর। নেই শ্রেণীকক্ষ, খেলার মাঠ এবং টয়লেট, তবে শিক্ষার্থীদের মনে বড় হওয়ার স্বপ্ন আছে। তাই সব বাধা অতিক্রম করে তারা ছুটে আসেন স্কুলে। শিক্ষার্থী আছেন 120 জন, আর গড়ের 70 থেকে 80 জনের মতো উপস্থিত থাকে। বৃষ্টি হলে তো বাচ্চারা ভিজে যায়। গ্রামের নাম সুসংধবাহালা, নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার গ্রাম এটি, যেখানে শিক্ষার হার খুবই কম। এই গ্রামের বেশিরভাগ মানুষ হাঁস মুরগি পালন, মাছ ধরা এবং কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। 3 কিলোমিটার দূরে বিদ্যালয়। বর্ষায় কোমলমতি শিক্ষার্থীরা যেতে পারেন না ক্লাসে। এসব বিবেচনায় নিয়ে নিজ জমিতে প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলেন সাবেক ইউপি চেয়ারম্যান রশিদ আলম তালুকদার। হাওর অঞ্চল হওয়ায় বারবার ঝড়ের কবলে পড়ে বিদ্যালয়টি। সবশেষ 2022 সালে লণ্ডভণ্ড হওয়ার পর আর মাথা তুলে দাঁড়াতে পারেনি স্কুলটি। চৌচালা ঘর ছিল এবং বাথরুম ছিল, হঠাৎ করে একবার ঝড় হয়ে যায়। শিক্ষার্থীদের ভবিষ্যৎ ভেবে বছরের পর বছর বিনা বেতনে ক্লাস নিচ্ছেন 5 জন শিক্ষক। এলাকার স্বার্থে এবং বাচ্চারা পড়াশোনার স্বার্থে আমরা সময় দিয়ে যাচ্ছি। ন্যূনতম সুযোগ না থাকলেও শিক্ষার্থীরা অপেক্ষা করে কখন শুরু হবে তাদের ক্লাস, আর এজন্য মন খারাপও হয় তাদের। স্কুল ভাঙাচোরা দেখে মন খারাপ হয়। সুন্দর একটা টয়লেট বা বড় একটা ভবন তাহলে একটু ভালো তো। একটা পরিষ্কার টয়লেট, মাঠ এগুলো থাকলে অনেক ভালো লাগতো। মাঠ হলে কেমন হবে? মজা। এলাকাবাসীর দাবি দ্রুতই বিদ্যালয়টির অবকাঠামো উন্নয়নের। লেখাপড়া করবো, দূর স্কুল করা সম্ভবই না। স্কুলটা আমাদের জন্য অতি দরকার। 1994 সালে স্কুলটি প্রতিষ্ঠা হলেও রাজনৈতিক কারণে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বলে দাবি প্রতিষ্ঠাতার। এই গ্রামটা এত অবহেলিত, শিক্ষার মান এত 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 খারাপ। আমি চিন্তা করছি এইখানটা স্কুলটা করলে এই এলাকার ছেলেমেয়েরা পড়াশোনা করতে সবচেয়ে সহজ হবে। উপজেলা শিক্ষা অফিসারের সাথে কথা বলে ব্যবস্থা নেবেন বলে জানান বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার। শতাধিক শিক্ষার্থীর এই বিদ্যালয়টিতে বছরের পর বছর এভাবেই চলছে শিক্ষা কার্যক্রম। শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের প্রত্যাশা
হয়তো কখনো একটি পরিপূর্ণ প্রাথমিক বিদ্যালয় গড়ে উঠবে এখানে। আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ, বারহাট্টা, নেত্রকোনা। সড়ক তো নয়, যেন মৃত্যু ফাঁদ। নারায়ণগঞ্জের চাষাড়া পঞ্চবটি বেসিক সড়কটিতে প্রতিদিন অন্তত 10 থেকে 12টি যানবাহন পড়ছে দুর্ঘটনায়। অপরিকল্পিত উন্নয়নের খেসারত দিচ্ছেন নারায়ণগঞ্জবাসী। প্রতিনিধি হাসান মজুমদার বাবলুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের পঞ্চবটি মুক্তাপুর 6 লেন এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের ধীরগতির কারণে চাষাড়া পঞ্চবটি বেসিক সড়কটির চরমাবস্থা। অসংখ্য গর্ত ও তাতে জমে থাকা পানি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে গুরুত্বপূর্ণ এই সড়কটি। ফতুল্লা বিসিক শিল্পনগরীর 7 শতাধিক শিল্প কারখানা ও বিসিক থেকে মুক্তাপুর পর্যন্ত রয়েছে আরও 300 শিল্প কারখানা। অন্তত 4 লাখ শ্রমজীবী নারী পুরুষ এবং আশেপাশে এলাকায় আরও অন্তত কয়েক লাখ মানুষ এই সড়কটি দিয়ে প্রতিনিয়তই চলাচল করেন। বেহাল সড়কটিতে প্রায় যানবাহন উল্টে পড়ে। যানজটে নিত্য ভোগান্তি তো আছেই। অপরিকল্পিত উন্নয়নের খেসারত দিচ্ছেন সাধারণ মানুষ। তো ড্রাইভার সহ যখন অটোগুলো পড়ে যেতেছে, সবাই মনে অ্যাক্সিডেন্ট করে ব্যথা পেতেছে। এবিডি থাকে, কোন মহিলা থাকে, মেয়ে থাকে, তারপর বাচ্চা থাকে। মূলত এই রাস্তার কি অবস্থা, এটা কবে শেষ হবে এই ভোগান্তি আমরা জানি না। তো আমরাও আশা আছি এটা সরকারের চোখে পড়বে বা সরকার মহোদয়ের চোখে পড়বে, যেন আমরা এই ভোগান্তিতে তাড়াতাড়ি উঠতে পারি। 2020 সালের শেষে একনেকে পাশ হয় প্রায় 10.5 কিলোমিটার দীর্ঘ এই সড়কটির প্রশস্তকরণ প্রকল্প। কাজ পায় 2টি চীনা প্রতিষ্ঠান। এ বছরের জুনের মধ্যে নির্মাণ কাজ শেষ করার সময় নির্ধারণ থাকলেও আবারও বাড়ানো হয়েছে সময় ও প্রকল্প ব্যয়। শিল্পনগরীতে শিল্পবান্ধব উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা জরুরি বলে মনে করেন শিল্প ব্যবসায়ী নেতারা। যত দ্রুত সম্ভব এই জায়গাটাকে রাস্তাটা চলাচলের উপযোগী করার জন্য সেতু বিভাগ বা রোডস অ্যান্ড হাইওয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে আমরা বিনীত অনুরোধ করব। তবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শেষ হলেই সড়কটি মেরামতের কাজ হাতে নেওয়ার কথা বলেছেন প্রশাসনের কর্মকর্তারা। ঢাকা সড়ক বিভাগের যে এক্সিএন মহোদয় আছে তার সাথে আমি কথা বলেছি, যেহেতু এটি তার আন্ডারে। তারা বলেছেন আমাকে যে এটি তারা পুরো রাস্তা নতুনভাবে টেন্ডারের পর্যায়ে তাদের আছে। পঞ্চবটির যে রাস্তাটি, সেই রাস্তাটি আগামী বছর থেকে আমরা স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে চলাচল করতে পারবো। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবরে আছে, এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। জয়পুরহাটের কালাই উপজেলায় জামাইদের মাছের মেলা এবং কচুরিপানা খাদ্যের নামমাত্র খরচে হাঁস পালন করেও বেশ লাভবান। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার সীমান্ত দিয়ে আসছে অবৈধ আগ্নেয়াস্ত্র। পাচার, কাঁটাতারের ফাঁক ফোকর দিয়ে নিত্য নতুন কৌশলে অস্ত্র ঢুকছে। তা পৌঁছে যাচ্ছে নগরীর অপরাধ চক্র, রাজনৈতিক দুর্বৃত্ত ও স্থানীয় প্রভাবশালী গোষ্ঠীর হাতে। কুমিল্লা গোলাবাড়ি সীমান্ত থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। জীবন, এই যে অবৈধ অস্ত্রগুলো সীমান্ত দিয়ে ঢুকছে, তাতে তো নিরাপত্তা বেশ হুমকির মুখে পড়ছে। আপনার কাছ থেকে সেখানকার বিস্তারিত অবস্থা জানতে চাই। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যেমনটি ছিলেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুমিল্লার যে গোলাবাড়ির সীমান্তে। আমি যদি বলি যে কুমিল্লা জেলায় যে ভারতের সীমান্ত রয়েছে 104 কিলোমিটার, সেখানে কিন্তু প্রায় 20টি স্পটে কিন্তু অবৈধভাবে কিন্তু মাদকের সাথে অবৈধ অস্ত্র কিন্তু পাচার কিন্তু বেড়েছে, আমরা যেটি জানতে পেরেছি। এবং আমি এই যে মাদকের সাথে যে পাচারের বিষয় যদি বলি, যে আসলে কুমিল্লায় কিন্তু ইদানিং কিন্তু অস্ত্রের যে অবৈধ পাচার সেটা কিন্তু ব্যাপক হারে বেড়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে কুমিল্লার যে বিজিবি থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী সবাই কিন্তু আসলে এই অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য কাজ করে যাচ্ছেন। আমরা একটু কথা বলতে চাচ্ছি এখানে যারা স্থানীয় বাসিন্দারা আছে, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, এই যে মাদকের সাথে যে অবৈধ অস্ত্র আসছে, আসলে আপনারা কি চাচ্ছেন, কি দাবি জানাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের কুমিল্লাতে 104 কিলোমিটার ভারতীয় সীমান্ত আছে। এই সীমান্ত দিয়ে মাদকের সাথে অস্ত্র, সামনে আমাদের জাতীয় নির্বাচন, ওই নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মহল, বিভিন্ন চক্র বিভিন্নভাবে মাদকের সাথে অস্ত্র পাচার করার চেষ্টা করছে। অস্ত্র আসছে, আমরা সাধারণ মানুষ এই বিষয়ে অনেক আতঙ্ক আছি, অনেক
খুব চাচ্ছি যে এগুলা যে কি হবে আমাদের। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে আসলে এখানকার যারা সীমান্তবাসী এবং যারা সাধারণ মানুষ তারা কিন্তু আসলে চাচ্ছেন যে মাদকের সাথে যে অবৈধ অস্ত্র আছে সেগুলো যেন আসলে আইন শৃঙ্খলা বাহিনী শক্ত হাতে দমন করে এবং যেন আসলে সাধারণ মানুষকে যেন আতঙ্ক এবং আশঙ্কা থেকে যেন মুক্ত রাখেন, সেটাই এখানকার আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছেন এলাকাবাসী। তো সব কিছু মিলে আসলে কুমিল্লার 104 কিলোমিটার সীমান্তের যে সকল জায়গায় অবৈধ অস্ত্র প্রবেশ করছে বা ঢুকছে সেগুলি যেন আসলে আইন শৃঙ্খলা বাহিনী যেন আসলে সক্রিয়ভাবে যেন এগুলি দমন করে, সেটাই এখানকার সীমান্তবর্তী মানুষ চাচ্ছেন। এবং নগর জুড়ে আমরা যতটুকু জানতে পেরেছি বিভিন্ন জায়গায় কিন্তু আসলে অপরাধ কিন্তু বেড়ে গেছে নগরে। এবং জি জীবন, আমরা বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। হুমায়ুন কবির জীবন আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন কুমিল্লা থেকে। নবান্ন উৎসব ঘিরে জয়পুরহাটের কালাই উপজেলায় শুরু হয়েছে 100 বছরের ঐতিহ্যবাহী জামাইদের মাছের মেলা। প্রতি বছর অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহে এই মেলার আয়োজন করে স্থানীয়রা। সেই রীতি অনুযায়ী আজ সকাল থেকে শুরু হয়েছে এই মেলা। মেলা উপলক্ষে বাড়িতে বাড়িতে মেয়ে জামাই সহ আত্মীয় স্বজনেরা দাওয়াতে এসেছেন। এই মেলা থেকে বড় বড় মাছ কিনে জামাইদের শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়াই নিয়ম। সে কারণে একে অনেকেই জামাই মেলাও বলেন। বরাবরের মতো এবারের মেলায় রুই, কাতলা, মৃগেল, চিতল, ব্ল্যাক কার্প, সিলভার কার্প সহ হরেক রকমের বড় মাছ উঠেছে। আজ ভোরে শুরু হয়, এই মেলা চলবে আগামীকাল পর্যন্ত। দেশের খবরে আছে আরো একটা বিরতির পর ফিরছি, সাথেই থাকুন। আপনারা দেখছেন দেশের খবর। রাজবাড়ীর কালুখালীর তরুণ উদ্যোক্তা জাহাঙ্গীর হোসেন বিদেশি শৌখিন মুরগির খামারে আগে থেকেই সফল। এখন কচুরিপানা খাদ্যে নামমাত্র খরচে হাঁস পালন করেও বেশ লাভবান হচ্ছেন। তিনি মনে করেন এই পদ্ধতিটি স্থানীয়ভাবে হাঁস পালনের একটি ব্যয় সাশ্রয়ী মডেল হতে পারে। ইসমাইল হোসেনের তোলা ছবিতে আরও জানাচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। রাজবাড়ীর কালুখালীর বাংলাদেশ হাট এলাকায়, যেখানে জাহাঙ্গীর হোসেন বিদেশি মুরগি লালন পালন করে ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি এখন এই চীনা হাঁস লালন পালন করছেন এবং বলছেন যে বিনা খরচে। এটা হচ্ছে আমি মূলত খাবার হিসেবে ব্যবহার করি কচুরিপানা, যেটা আমাদের দেশে খাল বিল বা পুকুরে বিলে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। প্রচলিত বাজারে যে খাবার, সেই খাবারটা না খাইয়ে আমি পরিত্যক্ত কচুরিপানা খাওয়ায় এই হাঁসগুলো বড় করতেছি এবং রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো। খাদ্যের মূল উপাদান হচ্ছে প্রোটিন। প্রোটিন বেশি পাইলে হাঁস সুস্থ সবল থাকবে। তো আমি যেহেতু 29% প্রোটিন পাচ্ছি বিনা খরচে, তো অতএব আমার বাজারে প্রচলিত 60 টাকা বা 70 টাকা খাবার খাওয়ানোর কোনো প্রশ্নই আসে না। পার হাঁস এভারেজে 200 গ্রাম বা 250 গ্রাম খাবার খায়। সব কিছু মিলে এর মধ্যে আপনার 1 টাকা থাকবে শুধু ধানের কুড়া বা অন্যান্য ভুট্টা ভাঙ্গা হালকা কিছু দিলেন বা ওষুধপত্র দিয়ে পার ডে 1 টাকা খরচ, আর বাকিটা সম্পূর্ণই কচুরিপানা। এখানে প্রায় 15 কেজি কচুরিপানা আছে। 15 কেজি কচুরিপানার সাথে আপনি জাস্ট 1 থেকে 1.5 কেজি ধানের কুড়া, 1 থেকে 1.5 কেজি, এর বেশি হবে না হয়তো বা। তো এটা দিয়ে এটা এভাবে মিক্স করে দিলেন, এই যে হয়ে গেল প্রণালী। আর কিচ্ছু নাই এর মধ্যে। যদি কিনতে চাইতেন তাহলে এই খাবার কত পড়বে? এই খাবারটা কিনতে গেলে আপনার 40 কেজি খাবার মিনিমাম আপনার 2000 থেকে 2500 টাকা লাগবে। 2500 টাকা 2500 টাকার খাবার আমার 40 টাকা রেডি হয়ে যাচ্ছে। 3 থেকে 3.5 মাসে এই হাঁসগুলো 3 থেকে 4 কেজি ওজন আনা সম্ভব। 4 কেজি 3 কেজি যদি আমি ধরি 3 4 1200 টাকা। এর পিছনে সর্বোচ্চ খরচ আছে 400 থেকে 500 টাকা। যারা বেকার আছে বা শিক্ষিত বেকার আছে, যাদের পুঁজি কম, তারা যদি কিছু করতে চাচ্ছেন, তারা আমার মনে হয় যে মূলত বেকার সমাজ যারা আছে, এটা নিয়ে কাজ করলে আমি মনে হয় যে তারা লাভবান হওয়া সম্ভব। মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, কালুখালী, রাজবাড়ী। দেশের খবর শেষ করছে অন্যরকম একটি সংবাদ দিয়ে। শারীরিক প্রতিবন্ধিত্ব বাধা হয়ে দাঁড়াতে পারেনি তাদের জীবনে। কুষ্টিয়ার হার না মানা 4 জন প্রতিবন্ধী মানুষ নিজ কর্মগুণে সফল। দৌলতপুরের একই এলাকার 4 অদম্য প্রতিবন্ধী ব্যক্তির স্বনির্ভরতার কথা জানিয়েছেন আমাদের কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলাম। দেখুন ডেস্ক রিপোর্টে। কুষ্টিয়া সীমান্তবর্তী দৌলতপুর উপজেলার প্রাকপুর ইউনিয়নের গোড়ারপাড়া গ্রামের প্রতিবন্ধী কৃষক সামেদুল ইসলাম 10 বছর বয়সে পোলিও রোগে 2 পা সরু হয়ে যায়। চলাফেরা করেন হাতে ভর করে, প্রায় হামাগুড়ি দিয়ে। 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা।
এমন অনেক প্রতিবন্ধী মানুষ জীবন জীবিকার জন্য ভিক্ষাবৃত্তির পথ বেছে নিলেও সামেদুল বেছে নেন কৃষিকাজ। নিজের সামান্য জমির পাশাপাশি জমি বর্গা নিয়ে চাষাবাদ করছেন তিনি। সংসারে ফিরেছে সচ্ছলতা। কৃষিকাজ করে আমার আর্থিক সমস্যা কোনো রকম টুকটাক চলে যায়। তারপর একটু ধান লাগিয়েছি, এবার পানির প্রচণ্ড খারাপে ধান পড়ে গেছে। যদি সরকার একটু সুযোগ সুবিধা দিত তাহলে ভালো হতো। সামেদুলের মতো একই এলাকার শারীরিক প্রতিবন্ধী রইজুদ্দিন ও জামরুল ইসলাম টিপু নেওয়াজ দৃষ্টি প্রতিবন্ধী। তারাও কারো কাছে হাত না পেতে বেছে নিয়েছেন কৃষিকাজ। জমি জমা সামান্যই, জমি বর্গা নিয়ে কেউ ফসল ফলান, কেউ বা পান চাষ করেন। ভিক্ষা করা জিনিসটা হলো লজ্জা জিনিস। নিজে কষ্ট করি, আবাদ পানি করি। আমি কিন্তু চাই, কিন্তু চাষের আবাদই করি। আমি প্রতিবন্ধী হয়েছে কেছে কৃষি আবাদ না করলে চলাফেরা তো প্রতিবন্ধীর কি হবে। নিভৃত পল্লীর হার না মানা এই জীবন সংগ্রামী মানুষরা হয়ে উঠেছেন এলাকাবাসীর অনুপ্রেরণার উৎস। আমাদের খুব ভালো লাগে, কিন্তু ওরা নিজ কর্ম করে হয়তো ভাত খায়। ওরা হয়তো কারোর হয়তো সাহায্য চায় না, কারোর কাছে হাত পাতে না। ভিক্ষা করার কাজ তো ভালো না, আর তার সাথে আমি সহযোগিতা করি, আমি নিজে পরিশ্রম দিই। অদম্য এই 4 প্রতিবন্ধীর পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় কৃষি ও সমাজসেবা দপ্তর। প্রতিবন্ধী ভাইদেরকে আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সুবিধা দেওয়ার আমরা অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে সেই সুবিধাটুকু আমরা দিয়ে থাকব। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শেষ করব দেশের খবর, তার আগে নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার। শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করবে প্রসিকিউশন। খোলা আকাশের নিচে পাঠদান চলে নেত্রকোনার একটি স্কুলে। নারায়ণগঞ্জের চারসারা পঞ্চবটি বিসিক সড়কে বেহাল দশা, ভোগান্তিতে এলাকাবাসী। কুষ্টিয়ার দৌলতপুরে শারীরিক প্রতিবন্ধকতা জয়ী 4 কৃষক। জয়পুরহাটের কালাই উপজেলায় জামাইদের মাছের মেলা। এবং কচুরিপানা খাদ্যের নামমাত্র খরচে হাঁস পালন করেও বেশ লাভবান। এই ছিল দেশের খবরে, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।